যুদ্ধ যখন মুখোমুখি বাস্তবতার, গাজায় আইডিএফ এর সবচেয়ে মর্মান্তিক স্বীকারোক্তি। ৭ মাসের আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপে পরিণত গাজা। আর তবু দাঁড়িয়ে আছে তারা। হ্যাঁ, হামাস এখনো পরাজিত নয়। এ এক বিস্ময়, এক স্বীকারোক্তি, এক নতজানু স্বর। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যেন বিস্ফোরণ ঘটালেন শব্দে। তিনি বললেন, হামাস এখনো নিয়ন্ত্রণে, আমাদের বাহিনী চাপের মুখে, আমাদের সম্পদ সীমিত। এটাই যুদ্ধের সবচেয়ে সাহসী সত্য। এটা শুধু এক সামরিক ঘোষণাই নয়, এ যেন ইসরায়েলি সেনাদের আত্মনাদ। গোপন ব্রিফিংয়ে তিনি বললেন, মন্ত্রিসভার চোখে চোখ রেখে স্বীকার করলেন, আমরা অভ্যন্তরীণভাবে ক্লান্ত, বাহিনীর সংখ্যা কমে যাচ্ছে, রিজার্ভ ইউনিটগুলিতে অংশগ্রহণ নেমে এসেছে মাত্র 60%। এই সেই সেনাবাহিনী যারা নিজেদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর বলে ঘোষণা দিয়েছিল, আজ তারাই বলছে আমরা অভাবের মধ্যে আছি, ট্যাঙ্ক নেই, সাঁজোয়া যান নেই, আরো যুদ্ধ মানে আরো ঝুঁকি, আরো পতন। সেনাবাহিনীতে ছড়িয়ে পড়েছে ক্লান্তি। যুদ্ধ জয় নয়, এখন তারা চায় শান্তি। শত শত সৈন্য এবং সাবেক যোদ্ধা স্বাক্ষর করছেন আবেদনপত্রে, চাইছেন যুদ্ধের রীতি, চাইছেন বন্দি বিনিময়। তাদের মুখে একটাই কথা, জিম্মিদের ফিরিয়ে আনুন। কিন্তু নেতানিয়াহু হুমকি দিচ্ছেন, যারা আবেদন করবে তাদের বরখাস্ত করা হবে। ইসরায়েলি সেনাদের চোখের জলেই কি তবে ভিজে যাবে কাঁধের বন্দুক? গাজার বুকে ইসরায়েলি বাহিনীর সামনে এক নতুন প্রতিপক্ষ, হামাস নয়, স্বয়ং বাস্তবতা। ইসরায়েলি সেনাপ্রধান জানিয়েছেন, হামাস এখনো পরাজিত হয়নি, আমাদের সেনাবাহিনী সংখ্যায় বেশি কাজ করছে। এটা এমন এক বক্তব্য যা অনেককে অবাক করে দিয়েছে। নেতানিয়াহুর সেনাবাহিনী কি তাহলে হামাসের কাছে পরাজয় স্বীকার করতে প্রস্তুত? ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, গাজায় হামাস এখনো শক্ত অবস্থানে রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, তাদের সেনাবাহিনী চরম চাপে রয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও দেখা দিচ্ছে। তিনি ইসরায়েলের মন্ত্রিসভাকে জানিয়েছেন, কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরও হামাস এখনো গাজার নিয়ন্ত্রণে। জামির স্বীকার করেছেন, শুধু যুদ্ধের কৌশল দিয়ে গাজায় সব লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। তাই তিনি বলেছেন, যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক উদ্যোগও নিতে হবে। গাজার ভিতরে ইসরায়েল চায় বাফার জোন বিস্তৃত করতে, কিন্তু সেনারা বলছে তা করতে সময় লাগবে, অনেক সময়, যা আজ তাদের পাশে নেই। অথচ অন্যদিকে এক বিস্ময়কর দৃঢ়তায় হামাস এখনো গাজায়। তারা আছে, তারা লড়ছে। 20,000 যোদ্ধা এখনো সক্রিয়। পুরনো কমান্ডাররা এখনো নির্দেশ দিচ্ছেন, চলছে প্রতিরোধ, চলছে প্রতিশোধ। হ্যাঁ, যুদ্ধ এখনো শেষ নয়, গাজা এখনো দমেনি। ধ্বংসের মাঝেও প্রতিরোধের গর্জন। বিজয় দাবি করছে সেই শক্তি যাকে বারবার মুছে ফেলতে চেয়েছে ইসরায়েলিরা। এটাই গাজার গল্প। এটা শুধু গুলির নয়, এটা মনোবলের যুদ্ধ। এখানে ছিন্ন ভিন্ন শহরের ভেতরেও টিকে থাকে আশা। এটাই গাজার যুদ্ধ। এটা কি ইসরায়েলের লজ্জা নয়? এই গল্পের নাম অপরাজেয়। এই কাব্য গাজার, এই কাব্য প্রতিরোধের। কয়েক মাস ধরে চলা টানা বোমা বর্ষণের পর এবার সেই আগুনে জবাব দিল ইয়েমেনের হুথিরা। বলল, মার্কিন বাহিনীর অভিযান সম্পূর্ণ ব্যর্থ, আমরা আরো জোরে ফিরব। এ যেন লাল আগুনে নীল শিখা জ্বালানোর মতো, আগুনে ঘি ঢালার মতোই এবার যুদ্ধ আরো ভয়ঙ্কর হতে চলেছে। হুথি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সির প্রধান নাসরুদ্দিন আমের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র শুধু দাবি করছে, প্রমাণ দেখাতে পারছে না। তারা বলছে যে এই হামলা তাদের কোনো লক্ষ্য পূরণ করেছে, অথচ বাস্তবে বলছে তার উল্টো কথা। নিউজউইককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা শুধু ব্যর্থ হয়নি, তারা এখন বিশ্বকে দেখাচ্ছে তাদের আকাশে রাজত্ব আর নেই। ট্রাম্পের সামনে চ্যালেঞ্জ। হুথিদের অধ্যত্ব একদিকে যেমন বাইডেন প্রশাসনের মাথা ব্যথা ছিল, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই বড় পরীক্ষা। ট্রাম্প বলেছিলেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ধ্বংস করবেন। বাস্তবে হুথিরা যেন বলছে, আমরা মরিনি, আমরা আরো ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছি। লোহিত সাগর ঘিরে যে সামুদ্রিক পথ দিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য চলে, সেখানে হুথিদের হানা রুখতেই এই মার্কিন অভিযান। একই সঙ্গে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলও কাঁপছে। এই অভিযান ইরানের প্রতিনিধিদের দুর্বল করার মার্কিন পরিকল্পনার অংশ। সেই সঙ্গে তেহরানকে স্পষ্ট বার্তা, তাদের পারমাণবিক স্বপ্নকে ধ্বংস করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। হুথিরা জানাচ্ছে, সানা সহ ইয়েমেনের নানা অংশে মার্কিন হামলা হয়েছে ঠিকই, কিন্তু তাদের শক্ত ঘাঁটিগুলো অটুট আছে। আক্রমণ থামেনি, বরং বাড়ছে। পেন্টাগন ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভেনসন নামে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ইয়েমেনের কাছে। কিন্তু হুথিদের মতে দ্বিতীয় রণতরী পাঠানোর মানেই হচ্ছে প্রথমটা ব্যর্থ।
হামলার লক্ষ্য ছিল হুথিদের অস্ত্রের মজুদ এবং কমান্ড সেন্টার। পেন্টাগন দাবি করেছে ডজন খানেক হুথি যোদ্ধা নিহত, কিন্তু হুথিরা বলছে মৃতদের বড় অংশই সাধারণ ইয়েমেনি নাগরিক। মানবিক বিপর্যয় আরও বাড়ছে। সিএনএন জানিয়েছে মার্কিন এই অভিযানে ইতিমধ্যেই প্রায় $1 বিলিয়ন খরচ হয়ে গেছে। হুথিরা এখনো থামেনি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইসরায়েলের ভেতরে একের পর এক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে তেল আবিব জাফার দিকেও ক্ষেপণাস্ত্র গেছে, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। গুঞ্জন উঠেছে মার্কিন সাহায্যে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার একটি স্থল অভিযান চালাতে পারে হুথিদের বিরুদ্ধে, কিন্তু তা এখনই নিশ্চিত নয়। অনেকেই বলছেন হুথিদের প্রতিরোধ ক্ষমতা কমেছে, কিন্তু পুরোপুরি ভাঙেনি। নাসরুদ্দিন আমির স্পষ্ট ব্যঙ্গ করে বলেছেন, একটাও ইসরায়েলি জাহাজ নিরাপদে ঢোকাতে পারেনি যুক্তরাষ্ট্র। ড্রোন ভূপাতিত হচ্ছে, হামলা চলছে, লক্ষ লক্ষ ইয়েমেনি মানুষ রাস্তায় নামছে, আরো জোরে প্রতিরোধের ডাক দিচ্ছে। তাহলে এত কিছুর পর আসলে আমেরিকা কি অর্জন করেছে? সবকিছু মিলিয়ে ইয়েমেনে মার্কিন বাহিনী ও হুথিদের লড়াই এখন আরো ভয়াবহ মোড়ে। আকাশে গর্জন থামেনি, মাটিতে হুমকি বাড়ছে, আর হুথিদের কণ্ঠে এখন স্পষ্ট বার্তা, আমরা থামবো না, বরং শেষ হাসিটা আমাদেরই হবে। ইসরায়েলি গণমাধ্যমের চাঞ্চল্যকর এক খবরে উঠে এসেছে এমন এক আশঙ্কাজনক ইঙ্গিত যা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিতে পারে। জানানো হয়েছে ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা ভেঙে পড়লে ইসরায়েলের সেনাবাহিনীর হামলার জন্য তৈরি হচ্ছে, আর সেই হামলা নেমে আসতে পারে সরাসরি ইরানের ওপর। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম মারিব জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার ভরসা এখন নরম মাটিতে দাঁড়ানো একটি কাচের ঘর। একটি ছোট ধাক্কাই সবকিছু ধূলিস্যাৎ করে দিতে পারে। সেই ধসের প্রস্তুতি হিসেবেই ইসরায়েল ইতিমধ্যে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র মজুত করছে। এই অস্ত্র সম্ভার যা গাজায় নয় বরং ভবিষ্যতের এক ভয়ঙ্কর ইরান অভিযানকে সামনে রেখে সংগৃহীত। আছে বাংকার, বাস্টার বোমা, 1 থেকে 1.5 টন ওজনের ভারী গোলা বারুদ এবং আধুনিক আমেরিকান প্রযুক্তিতে তৈরি বিপুল সামরিক সরঞ্জাম। এই অস্ত্র আসছে আকাশ পথে, আসছে সমুদ্র পথে। হারকিউলিস কার্গো বিমান আমেরিকার সামরিক স্টক থেকে পাঠানো ডজন ডজন চালান নামছে নেগেভের ভিটামিন বিমান ঘাঁটিতে ও বেন গুরিয়ন বিমানবন্দরে। জেডিএএম কিট, যা সাধারণ বোমাকে প্রিসিশন গাইডেড অস্ত্রে রূপান্তর করে, সেই সরঞ্জামও এসেছে এই চালানের মধ্যে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যেন এক অদৃশ্য ঘড়ির কাঁটা ধরে এগিয়ে চলেছে, দিচ্ছে বিমান বাহিনীর মজুদ পূরণের নির্দেশ। আরও যা এসেছে ফ্লোয়ার সিস্টেম, বিমানকে শত্রু তাপ সন্ধানী ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত প্রতিরক্ষামূলক ব্যবস্থা, এবং থার্ড ব্যাটারি, যা মাত্র কয়েকদিন আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়েছিল। অবশ্য ইসরায়েল সরকার এই অস্ত্র স্থানান্তরের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, কিন্তু মারিব বলছে এটি কেবল গাজা যুদ্ধের প্রেক্ষাপটে নয় বরং একটি গভীরতর সংকেত। তেহরানের বিরুদ্ধে একটি সম্ভাব্য সামরিক অভিযান কল্পনা করা হচ্ছে। যদি কূটনৈতিক চেষ্টাগুলো ব্যর্থ হয়, এই পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি প্রবলভাবে আক্রমণ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইকফকে, যিনি সাম্প্রতিক আলোচনার পরে দিয়েছেন পরস্পর বিরোধী ও অগঠনমূলক বক্তব্য। আরাঘচি স্পষ্ট বলেছেন, এই ধরনের বক্তব্য আলোচনার সহায়ক নয়। তিনি সতর্ক করে বলেছেন, তারা যদি প্রকৃত অবস্থান নিয়ে আসে তাহলে হয়তো সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু যদি এমন বিভ্রান্তিকর বার্তা দিতে থাকে তাহলে কাজটা অসম্ভব হয়ে যাবে। তিনি আরো বলেন, আলোচনা চলতে পারে কেবল পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। এই উত্তেজনার মাঝেই তেহরান ও ওয়াশিংটন গত শনিবার প্রথম দফার পরোক্ষ আলোচনা করেছে ওমানে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আরাঘচি এবং উইটকফ। এই আলোচনার মধ্যস্থতায় ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদলার বুসাইদি, এবং জানা গেছে আগামী 19 এপ্রিল হবে দ্বিতীয় দফা বৈঠক। তবে প্রশ্ন রয়ে যায়, এই আলোচনা কি যুদ্ধ ঠেকাতে পারবে, নাকি বাংকার বাস্টার নামক বোমাগুলো সত্যি নামবে পারস্যের প্রাচীন ভূমি তেহরানের আকাশে? জবাব এখনো বাতাসে ভাসছে, কিন্তু গোপন ঘরে ম্যাপের ওপর হয়তো দাগ কাটা শুরু হয়ে গেছে।
ট্রাম্প কি বোমা ফেলবেন নাকি জেগে উঠবে এক নতুন পারমাণবিক শক্তি? এক উত্তাল প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর নির্দেশ দেবেন? শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ঘটনাগুলো বলছে এই প্রশ্ন এখন শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। দুটি বড় ঘটনা এই প্রশ্নের উত্তর গড়ে তুলতে পারে। প্রথমত, এই শনিবার দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা বসতে চলেছে। যদি এই আলোচনায় চূড়ান্ত ব্যর্থতা আসে, তবে কূটনীতির সুতো ছিঁড়ে যেতে পারে খুব দ্রুত। দ্বিতীয়ত, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান তেহরান যাচ্ছেন। এই সফর যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক উদ্দেশ্য সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হয়, তবে চাপের পর্বত আরও উঁচু হবে। এখান থেকেই গল্পটা মোড় নেয় আরেকটি ঝড়ো দিকের দিকে। স্টিভ উইটকফ, ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ দূত, একটি বার্তা দিচ্ছেন বারবার: ইরানের সাথে যে কোনো চুক্তিতে থাকতে হবে কঠোর পর্যবেক্ষণ ও যাচাইয়ের নিয়ম। ইউরেনিয়াম কতটা সমৃদ্ধ হচ্ছে সেটা দেখতে হবে, অস্ত্র তৈরির চেষ্টা হলে ধরতে হবে, কিন্তু ইরান এখানে সরলভাবে বসে নেই। আইআরজিসির এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন, ইরানের সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা কাঠামো নিয়ে কোনো আলোচনা হবে না। একেবারে লাল রেখা টেনে দিয়েছে তেহরান। কূটনীতি আজ ঝুলছে এক সূক্ষ্ম সুতোয়, তৈরি করছে সংঘর্ষের মঞ্চ। তাহলে কি ট্রাম্প বোমা ফেলবেন ইরানের পারমাণবিক স্থাপনায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মতে, তেহরান চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে পারে। অর্থাৎ ইরান এখন এক বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছে গেছে। উইটকফ ফক্স নিউজকে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য 3.67% ইউরেনিয়ামই যথেষ্ট, যেটা নির্ধারণ করা হয়েছিল 2015 সালের ঐতিহাসিক চুক্তিতে। কিন্তু ট্রাম্প নিজেই 2018 সালে সেই চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন। ইরান এখন আর 3.67% নেই, তারা 7% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, মাত্র 30% দূরে অস্ট্রো গ্রেড উপাদান থেকে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলছে, ইরানের হাতে 275 কেজির মতো 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, একটি বিপজ্জনক ভান্ডার। মার্কিন কর্মকর্তারা সতর্ক করছেন, রাজনৈতিক সিদ্ধান্ত এলেই মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে এই মজুদকে 90% অস্ট্রো গ্রেডে রূপান্তর করা সম্ভব। আর একটা কার্যকর বোমা তৈরি হতে পারে 12 থেকে 18 মাসে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন 6 মাস বা তারও কম সময়ে ইরান একটি বেসিক পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে, যদি তাদের বৈজ্ঞানিক টিম এখনই কাজে নামে। আর গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই টিমগুলো প্রস্তুতি আছে। মার্কিন গোয়েন্দারা বলছেন, ইরান ইতিমধ্যেই সবকিছু প্রস্তুত রেখেছে, শুধু প্রয়োজন সর্বোচ্চ নেতার একটি সবুজ সংকেত। এখন প্রশ্ন দাঁড়ায়, ট্রাম্প যদি হামলা করতে চান, তাহলে টার্গেট কি হবে? স্ক্রিনে যে মানচিত্রতে দেখা যাচ্ছে, ইরানের নানান জায়গায় ছড়িয়ে আছে পরমাণু স্থাপনাগুলো। উইটকফ অবশ্য বলছেন, তিনি পুরো অবকাঠামো ধ্বংস চান না, বরং চান যাচাই, তদারকি ও সতর্ক পর্যবেক্ষণ। তার মতে, পারমাণবিক অস্ত্র বানানো শুধু ইউরেনিয়াম নয়, এতে রয়েছে ওয়ারহেড ডিজাইন, ডেলিভারি সিস্টেম আর বিস্ফোরণ ঘটানোর জন্য নির্দিষ্ট ট্রিগার মেকানিজম। এই মন্তব্যগুলো তিনি করেছেন মাত্র কয়েকদিন আগে, যখন তিনি ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়েছিলেন। উভয় পক্ষই বলেছে আলোচনা ছিল গঠনমূলক। ইরান বলেছে আলোচনা ভালো হয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তারা যেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বললেন, আমি এই সমস্যার সমাধান করব, এটা সহজ। আমি চাই ওরা ধনী শক্তিশালী দেশ হোক, কিন্তু একটা শর্ত, ওদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যদি খুব কঠোর কিছু করতে হয়, তাও করব। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে চিকিৎসা ও জ্বালানি চাহিদার জন্য, অস্ত্রের জন্য নয়। তাদের দাবি যে নিষেধাজ্ঞাগুলো বছরের পর বছর ইরানিদের শাস্তি দিয়েছে, সেগুলো তুলে নেওয়া হোক। এটাই তাদের মূল শর্ত। মাস্কাটে আলোচনায় তারা তা স্পষ্ট করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও বলছে, তাদের ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক শক্তি নিয়ে কোনো আলোচনা চলবে না। তাদের লাল রেখা স্পষ্ট, আর প্রতিটি বৈঠকের সঙ্গে সঙ্গে এই রেখাগুলো হয়ে উঠছে আরো কঠিন, আরো অদম্য।
শুরু হলো ইতিহাসের আরেকটি অধ্যায়। উত্তপ্ত আলোচনার ছায়ায় দাঁড়িয়ে শত্রুতা, কূটনীতি আর বিশ্বাসঘাতকতার এক জ্বলন্ত মঞ্চে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। এক পাশে তেহরানের শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকা সাহস, অন্য পাশে ওয়াশিংটনের অসহিঞ্জু কৌশল। প্রশ্ন উঠেছে, এ কি আলোচনার নামে আত্মসমর্পণের ফাঁদ, নাকি শক্তির এক সূক্ষ্ম প্রদর্শনী? আলোচনার প্রথম রাউন্ডের চমকপ্রদ অভ্যন্তরীণ বিবরণী সামনে এলো। যুক্তরাষ্ট্র চায় ইরান তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলুক তৃতীয় কোনো দেশে, আর সেই দেশটি হতে পারে রাশিয়া, তেহরানের এক বিশ্বস্ত মিত্র। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি রাজি হবে? তাই এখন প্রশ্ন উঠেছে, দ্বিতীয় রাউন্ডেই কি ভেঙে পড়বে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক আলোচনা? আগামী 19 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরু হওয়ার আগেই বড় ধরনের একটা বাধা সামনে আসতে পারে। পরোক্ষভাবে যেহেতু এই আলোচনা চলছে, তাই শুরু থেকেই ধারণা করা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দাবির বিরোধিতা করবে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিক। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই তৃতীয় দেশটি হতে পারে রাশিয়া। ধারণা করা হচ্ছে ইরান দ্বিধাহীনভাবে এর বিরোধিতা করবে। এই চাহিদা গ্রহণ মানে শুধু ইউরেনিয়াম নয়, আত্মমর্যাদাও তুলে দেওয়া। এবার আলোচনা দ্বিতীয় দফায় পা রাখতে যাচ্ছে। তারিখ 19 এপ্রিল, কিন্তু সেখানে যে মহা বাধা অপেক্ষা করছে তার আভাস মিলেছে আগেই। পরোক্ষ আলোচনার ঠিক আগে উত্তেজনা ছুঁয়েছে চূড়ায়। যুক্তরাষ্ট্র নিজের পুরনো খোলসে ফিরে গেছে, চায় ইরান তার শক্তির শিরা কেটে রাখুক, চায় মজুদ ইউরেনিয়াম চলে যাক দেশের বাইরে, এমনকি রাশিয়ায়। এ যেন বাক্যে তার নখ দাঁত তুলে দিতে বলা। এই দাবি এসেছে ওমানের আলোচনায়, যেখানে মুখোমুখি হয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের জবাব ছিল সরাসরি, ইউরেনিয়াম থাকবে দেশের ভেতরে, IAEA এর কঠোর তত্ত্বাবধানে। আবার ভিত্তি থেকে পথ চলা, এটাই কি চায় ওয়াশিংটন? ইরান ভীত, আস্থা হারিয়েছে। ভবিষ্যতের শঙ্কা আজকের সিদ্ধান্তকে কঠিন করে তুলেছে। হয়তো আবার একদিন যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে, যেমনটি করেছিল ট্রাম্প 2018 সালে, ভেঙে দিয়েছিল 2015 বারাক ওবামার সৌহার্দ্যের সেতু। এবার তেহরান আলোচনা এসেছে, শুধু আলোচনার জন্য নয়, বরং হুমকি মাথায় নিয়ে। সামরিক হামলার আশঙ্কায় নিষেধাজ্ঞার ঘেরাটোপে তাদের চাওয়া স্পষ্ট, বিনিয়োগ চাই, স্বস্তি চাই, একটা নিঃশ্বাস ফেলার মতো অর্থনীতি চাই। তেহরান ইতোমধ্যেই খুঁজছে সম্ভাব্য বিনিয়োগকারী, কারণ সময়ের চাকা আর ঘুরছে না আগের মতো। এদিকে ট্রাম্প তিনি এড়িয়ে যাচ্ছেন আঞ্চলিক অস্থিতিশীলতার প্রসঙ্গ, যা ইসরায়েলকে করেছে চঞ্চল, আর ওয়াশিংটনের ইরান বিরোধীদের করেছে ব্যাকুল। এক কূটনৈতিক দাবার ঘুঁটি, পিছন থেকে টানছে ইতিহাস, সামনে ছুটে চলছে অজানা ভবিষ্যৎ। তেহরানের বুকে গর্বে টান টান, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ শঙ্কায় চলচলে। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই মর্যাদার, এ লড়াই অস্তিত্বের। মধ্যপ্রাচ্যের বুকে রচিত হচ্ছে নতুন এক কাব্য, যেখানে কলম নয়, ভাষা নয়, বরং ইতিহাস লিখছে শক্তি, ঐক্য আর প্রতিরোধের অমোঘ ছন্দে। আর এই কাব্যের দুই মহান কবি ইরান ও তুরস্ক, এক সময় দূরত্ব পেরিয়ে তারা আজ দাঁড়িয়েছে পাশাপাশি, কাঁধে কাঁধ রেখে। কারণ এই পৃথিবীর অন্য প্রান্তে যারা আগুন ছড়ায়, এবার তাদের জন্য অপেক্ষা করছে দুইটি পর্বতের সম্মিলিত বজ্রপাত। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের জবাব দিতে একসাথে এগিয়ে এসেছে মুসলিম বিশ্বের দুই প্রাচীনতম এবং প্রবল শক্তি। ইরান এক অবিচল প্রতিরোধের প্রতীক, যা শিরায় রক্তের মতো বয়ে চলে সংগ্রামের ইতিহাস। তুরস্ক প্রযুক্তির হিমালয় হয়ে ওঠা এক দেশ, যার ড্রোন আজ আকাশ ছুঁয়ে পৃথিবীর ভয় দেখায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঐক্য, এই প্রতিরোধের জোট কেবল একটি কূটনৈতিক আলাপ নয়, এটি একটি ভূমিকম্প, যার কম্পন বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র। গাজায় যেখানে আগুনে পোড়ানো হচ্ছে মানবতা, আর ইসরায়েলি আগ্রাসনে ছিন্ন ভিন্ন হচ্ছে শান্তি, সেই প্রেক্ষাপটে ইরান তুরস্ক সম্পর্ক পৌঁছে গেছে নতুন এক মাত্রায়। তুরস্কের ঐতিহ্যগত সহানুভূতি, ফিলিস্তিনের পাশে দাঁড়াবার দৃঢ়তা, আর ইরানের প্রতিরোধের অটল শপথ, এই দুই তরঙ্গে একত্রিত হয়েছে সমুদ্রের মতো বিশাল এক ঢেউ। আর এই ঢেউয়ের পেছনে রয়েছে তুরস্কের সামরিক শক্তি।
বাইরাক্তার ড্রোন আকাশে নিঃশব্দ ঘাতক, টাইফুন ক্ষেপণাস্ত্র বজ্রের মতো ছুটে চলা শত্রুর বুকে, আধমাকা ক্রুজ মিসাইল নিশানায় ধ্বংস, হিসার এয়ার ডিফেন্স সিস্টেম আকাশকে ঢেকে রাখা এক অদৃশ্য ঢাল। অন্যদিকে বিশ্ব চেনে ইরানকে, যে কখনো নত হয়নি, কখনো থামেনি। পারমাণবিক চাপে, নিষেধাজ্ঞার বেড়াজালে, হত্যার হুমকিতে তেহরান বারবার জেগে উঠেছে, আবার দাঁড়িয়েছে। এখন গাজা সংকট আর আমেরিকার চাপের উত্তরে ওমানে অনুষ্ঠিত হয়েছে এক উচ্চ পর্যায়ের আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও আলোচনা সেরেছেন। ইরান এই আলোচনায় তুরস্কের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে এবং জানানো হয়েছে তুরস্ক এই সংলাপে পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজের দেশে অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থেকেও গাজা ইস্যুতে দেখিয়েছেন দুরন্ত দৃঢ়তা। তিনি ঘোষণা করেছেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে তুরস্ক কখনোই পিছু হটবে না। তিনি প্রস্তুত গাজা পুনর্গঠনের নেতৃত্ব দিতে, প্রস্তুত সেই দরজা খুলে দিতে যার ওপারে অপেক্ষা করছে নতুন এক ইতিহাস। বিশ্লেষকরা বলছেন, এই তুর্কি ফার্সি মৈত্রী হতে চলেছে মুসলিম বিশ্বের একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা। এটি এমন একটি বলয় তৈরি করেছে যেখানে ইসরায়েলে আমেরিকার দম্ভ আর আধিপত্য ঠুনকো হয়ে পড়বে। এরদোয়ান শীঘ্রই তেহরান সফরে যাচ্ছেন। সে সফর হবে প্রতীকী নয়, প্রতিজ্ঞার মতো দৃঢ়। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনার মাত্র কয়েকদিন পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠল আকাশ। আন্তর্জাতিক কূটনীতি যখন পরমাণু আলোচনার দ্বিতীয় দফার অপেক্ষায়, তখন আকাশে ভেসে উঠেছে যুদ্ধের ছায়া। প্রশ্ন উঠেছে, আলোচনার আড়ালে কি যুক্তরাষ্ট্র পিছু হটাতে চাইছে ইরানকে? স্টিলথ বোমারু বিমান, ইরানের আকাশসীমার দিকে আমেরিকার তীব্র গতি। প্রতিবেদন বলছে, মার্কিন বিমান বাহিনীর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 স্টিলথ বোমারু বিমান ইরানের আকাশসীমার দিকে এগিয়ে যায়। এই বিমানগুলোর উপস্থিতি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। হঠাৎই ইরান সেনাবাহিনীর তরফ থেকে আসে সরাসরি সতর্কবার্তা, এক পা এগোলে প্রতিরোধ হবে সর্বশক্তিতে। আর সেই সতর্কতার পরপরই মার্কিন যুদ্ধ বিমানগুলো ঘুরে দাঁড়ায়, ফিরে যেতে বাধ্য হয়। কূটনৈতিক আলোচনার মঞ্চে গুজবের ঝড়, সংঘর্ষ কি আসন্ন? এই ঘটনার ঠিক আগে ওমানের মাটিতে প্রথম দফার মার্কিন ইরান পরমাণু আলোচনা শেষ হয়। সামনে 19 এপ্রিল শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফা। অথচ ঠিক এই সময় ছড়িয়ে পড়েছে গুজব, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষে। অনেকে বলছেন, আলোচনা একদিকে আর অন্যদিকে সামরিক চাপে ইরানকে দমিয়ে রাখতে চাইছে আমেরিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন মুখোমুখি সংঘর্ষের বিবরণ। যদিও সেগুলোর সত্যতা এখনো যাচাই হয়নি, তবে সময়টি যথেষ্ট অস্বস্তিকর। আলোচনার ঠিক আগে এমন উত্তেজনা কাকতালীয় নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 2025 সালের মার্চে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করে। এই বিমানগুলো শুধু পারমাণবিক অস্ত্রই নয়, পৃথিবীর সবচেয়ে বড় বাংকার ধ্বংসকারী বোমাও বহনে সক্ষম। হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যেই এই মোতায়েন ঘটেছে। তবে আন্তর্জাতিক মহলের চোখ বলছে, এই পদক্ষেপ শুধু ইয়েমেন নয়, ইরানকে ঘিরেই বড় কিছু ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন স্পষ্ট হুমকি দিয়েছে, ইরান যদি 60 দিনের মধ্যে পরমাণু চুক্তিতে না আসে, তাহলে সামরিক ব্যবস্থা হবে চূড়ান্ত। 19 এপ্রিল দ্বিতীয় দফার আলোচনা। এর আগে ওমানে প্রথম রাউন্ড হয়েছিল যথেষ্ট গোপনে। কিন্তু আলোচনার আসার পাশাপাশি যে প্রশ্নটা বড় হয়ে উঠেছে, এটা কি সত্যি শান্তির রাস্তা নাকি কৌশলের অংশ? যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ইঙ্গিত স্পষ্ট। আলোচনার টেবিলে হাত মিলিয়ে আকাশে স্টিলথ ছায়া ছড়িয়ে ইরানকে বার্তা দেয়া, সময়ে ফিরলে ভালো, না হলে আঘাত আসবেই। শেষ কথায় হুঙ্কার, শান্তি আর যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব। এখন চোখ সবার 19 এপ্রিলের দিকে। এটাই এখন মধ্যপ্রাচ্যের মঞ্চে সবচেয়ে বড় নাটক। সামনে আলোচনার টেবিল, কিন্তু আকাশে ঘুরছে যুদ্ধ বিমান। আলোচনার আড়ালে কি আসছে বড় ধাক্কা? উত্তরের অপেক্ষায় বিশ্ব।